তো আজকে হচ্ছে আমাদের লন্ড্রি ডে। তার একটাই কারণ হচ্ছে বিগত কয়েকদিন যাবত টানা বৃষ্টি হয়েছে, প্রায় 5-6 দিনের মতো। তো এই কয়দিনের কাপড়গুলো জমে একদম বাসায় স্তূপ হয়েছিল। তো সেখান থেকে অর্ধেকটা কাপড় আজকে আমি ধুয়ে নিচ্ছি, আর বাদবাকিগুলো কালকে ধুবো। আর দেখতেই পাচ্ছ একদম ভরে ভরে গেছে, মানে এতগুলো করে কাপড় দিয়েছি। তো কি আর করার, যেহেতু আজকে ঘুম থেকে উঠেই দেখি একদম ঝলমলে রৌদ্র, আমি তো খুশি হয়ে গিয়েছি। তো মেয়েকে সকালে স্কুলে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে এসে ঝটপট কাপড়গুলোকে ওয়াশে দিয়ে দিলাম। আর এরপর আমি তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব। সো চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মেজবানি গরুর মাংস রান্না। তো এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্না। তো আজকে আমি তোমাদের সাথে A to Z রেসিপিটা শেয়ার করব। তোমরা প্লিজ কমেন্টে জানাবে যে আজকে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। তো চলো বন্ধুরা, রান্না বান্না শুরু করা যাক। তো এইখানে আমি হচ্ছে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটাকে একটু চুলায় হিট করে নিয়ে তারপর আমি এর মধ্যে প্রায় 1 কাপের মতো সর্ষের তেল দিব। এই রান্নাটা কিন্তু আমি পুরোটা সর্ষের তেলেই রান্না করব। সো তেলটা দিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। তো তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো আমি হচ্ছে যতটুকু আমি মাংস নিয়েছি ঠিক সেই পরিমাপ অনুযায়ী এখানে পেঁয়াজটা ইউজ করেছি। তো এর ভেতর এখন হচ্ছে আমি গরম মশলা আর বাটা মশলাটা দিয়ে দিব। তো আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। এখন জাস্ট নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে অয়েলটা একটু কম হয়েছে, আমি জাস্ট একটা ব্যালেন্স করে নিচ্ছি, আর একটু অয়েল অ্যাড করে দিলাম। তো পুরো রান্নাটা যেহেতু আমি সরষের তেলেই করছি, এজন্য আমি এখানে শুধুমাত্র সরিষার তেলটা ইউজ করেছি, অন্য কোনো তেল বা ঘি কোনো কিছুই অ্যাড করিনি। তো এবার আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। তো ফার্স্টে হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আগে দিয়ে তারপর আমি গুঁড়া মশলা দিয়ে দিব। এরপর দিচ্ছি মরিচের গুঁড়া, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও, আমি পরিমাপটা বললাম না কারণ আমি একটু ঝালটা বেশি খাই। আর হচ্ছে হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার আমি মেজবানি যে মাংসের মশলাটা সেখান থেকে আমি একটু মশলা দিয়ে দিব। আমি এখানে রাঁধুনি মেজবানি গরুর মাংসের মশলাটা নিয়েছি, এটাই দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর আমি একদম শেষে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সরিষা বাটা। এবার একটু পানি দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে জাস্ট কষিয়ে নিব। তো আমি এখানে গরুর মাংসের একটু বড় বড় পিস নিয়েছি, মানে এগুলোকে আর পিস করিনি, জাস্ট যেরকম কাটা ছিল ওইভাবে টুকরাটা আর কি ভালো মতন করে নিয়েছি। আর হালকাতেও চর্বি থাকলেও সমস্যা নেই, হাড্ডি থাকলেও প্রবলেম নেই। তাই তো আমি হচ্ছে এরকম এখন মাংসটা হচ্ছে দিয়ে দিব। তো এবার আমি মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো গরুর মাংসটা নেড়ে চেড়ে নেওয়া ডান। এবার হচ্ছে আমি এর ভেতর টক দইটা অ্যাড করে দিব। আমি এখানে প্রায় 1 কাপের মতো টক দই নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ এখানে হচ্ছে আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিব। ব্যাস হয়ে গেছে। তো এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব, আর কোনো মশলা এতে অ্যাড হবে না। এবার জাস্ট মাংসটা কষে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। তো একদম সহজ উপায়ে, মানে এর চাইতে সহজ কোনো উপায় আমার জানা থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। আমার কাছে মনে হয় এইটা হচ্ছে সবচাইতে সহজ রেসিপি,
কারণ তোমরা মেজবানি মাংসের অনেক রেসিপি পাবে, এটা হচ্ছে একদম অথেন্টিক স্টাইল, যেটা একদম বাবুর্চির কাছ থেকে নেওয়া। টেক্সচারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো রান্নাটা প্রায় শেষের দিকে, আমি এর ভিতর একদমই পানি ইউজ করিনি। তো যে মাংস থেকে পানিটা বের হয়েছে সেটা দিয়ে একদম অল্প জালে রান্না করে নিয়েছি। আর একদম শেষে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। আমি আর 10 মিনিটের মতো জাল করব, এই জন্য একদম শেষের দিকে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দিলাম। এবার আরেকটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কত মজাদার একটা লুক আসছে, আর খাইতে কেমন হয়েছে একটু পর তোমাদের সাথে রিভিউ শেয়ার করতেছি। তোমরা প্লিজ কমেন্টে জানাবে যে এটার কালারটা কেমন আসছে। দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে এটার ভেতর থেকে। মাংসের পিসগুলো ছোট, এটা ভালো না। এটার তো মাংসের নিয়ম, তো এটার পিস বড়ই থাকবে। নর্মাল যখন খান তখন তো পিসটা মানে ছোটই করি। এটার সিস্টেম হচ্ছে এটার পিসটা একটু এরকম বড় বড় থাকবে। খেয়ে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, লবণ কম হয়েছে? না। কেমন লাগতেছে আপনার কাছে এই গ্রেভিটা? অনেক মজা। মানে আমি যে আগে রান্না করছি এরকম কখনো হয়েছে? আজকে মাংসটা অনেক মজা হয়েছে। আপনার কাছে কি ফ্লেভার ভিন্ন লাগতেছে? সরিষা সরিষা ফ্লেভার আছে। এটা পুরোটা সরিষার তেলেই রান্না হয়েছে, সরিষার ফ্লেভার এই জন্য। তুমি কেমন লাগছে আপনার কাছে খেয়ে? ভালো না খারাপ? একটু গরু মাংসটা ট্রাই করেন, গরু মাংসটা ট্রাই করেন। আপনি শুধু গ্রেভিটা খাইছেন। যদি ঝোলটা আরেকটু পাতলা হয়, হ্যাঁ, তাহলে একবারে চিটাগংয়ের যে মেজবানি মাংস আছে ওটা কি ঝোল আরো পাতলা হয়? পাতলা হয়। আচ্ছা আচ্ছা, একদম অনেস্ট রিভিউ। ঝোল লাগবে তাই তো? একটু পাতলা ঝোল লাগবে। অনেক মজা হয়েছে। কিন্তু আমি যে আগে পরে রান্না করছি, আপনিও তো এর আগে গরু মাংস খাইছেন, এটার মতো এরকম টেস্ট হয়েছে না? টেস্ট অন্যরকম, এটার টেস্ট অন্যরকম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এইটা তোমরা কে কে চিনো একটু জানাবো আমাকে, কারণ আজকে তোমাদের সাথে কাঁকরোলের একটা স্টোরি শেয়ার করব। আমি যখন খুব ছোট না, মানে ভালোই বুঝি আর কি বলতে পারি, কোনটা কোন সবজি এটা চিনি। তো আম্মু একদিন এরকম কাঁকরোল ভাজা করে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, আম্মু তুমি করলা ভাজি করছো কেন? আম্মু আমাকে যেটা বললো এটা করলা না, এটার নাম হচ্ছে কাঁকরোল। তো আমি চিন্তা করলাম এটা মনে হয় করলার মতো খেতে তিতা হবে, তো ওই দিন আর খাই নাই। তো এই কিছুদিন পর দেখলাম যে আম্মু আবারও এই সবজিটা রান্না করছে। তো ওই দিন হচ্ছে আম্মু আমাকে ভাত খাইয়ে দিতেছিল, কারণ বিয়ের আগে যখন হচ্ছে আমি বাবার বাড়িতে ছিলাম, খুব লং একটা টাইম আমি আমার আম্মুর হাতেই খেয়েছি, ইভেন আমি নিজে হাতে খেতে পারতাম না। তো আম্মু হচ্ছে খাওয়াই দিত। তো একদিন হচ্ছে এটা আমাকে খাওয়াচ্ছিল, অ্যান্ড মুখে যখন কটকট করে এই যে এগুলার যে বীজগুলা, এই বীজ যখন মুখে কটকট করে মানে বাঁচতেছিল, তখন আমি বলি, আম্মু করলার বীজ মুখে লাগছে কিন্তু তিতা তো লাগে নাই। তো আম্মু বলতেছে এটা তো তিতা লাগবে না, এইটা হচ্ছে করলার মতোই, এটা আরেকটা সবজি, এটার নাম হচ্ছে কাঁকরোল, আর এটা খেতে অনেক মজা। তো ট্রাস্ট মি বন্ধুরা, এরকম ভেজে দেওয়ার পরে আমার কাছে খেয়ে না, ওই টাইমে আসলে আম্মুর হাতের মাখা খাবার তো আমার কাছে অনেক মজা লাগে। ইভেন এই যে বিয়ের পর সাইফা হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমি বাবার বাড়িতে গেলে আম্মুর হাতে খাই। তো দেখা যায় এইটা আমার কাছে অমৃতর মতো লাগছিল। এরপর থেকে আমি হচ্ছে এই জিনিসটা খাওয়া শিখেছি, অ্যান্ড এই বাসায় আমার হাজব্যান্ডও খুব একটা খায় না এটা সিডের জন্য। তো আমার হাজব্যান্ড পটল, করলা অ্যান্ড কাঁকরোল এগুলোর যে সিডগুলো আছে না, এগুলো বেছে ফেলে দিলে তখন হচ্ছে পটলটা খাবে, অ্যান্ড করলারও সেম, সিডটা ফেলে দিয়ে মানে ওনাকে রান্না করে দিলে উনি খেয়ে নেবে।
কিন্তু তাছাড়া এই ধরনের কোনো সিডওয়ালা সবজি বা মুখে বিচিটা এরকম একটু বাদলেই উনি আর খাবে না। তো এই জিনিসটা দেখা যায় যে আমার জন্যই শুধু আনা হয়, অ্যান্ড আমি এটা ফ্রাই করে খাই, অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো আর কে কে আমার মতো এরকম সবজিগুলো একা একা খেয়ে খাও অ্যান্ড নিজের পছন্দের জন্যই বাসায় আনা হয়, তারা প্লিজ একটু কমেন্টে জানিও। সো এখন আমি খাওয়া দাওয়া করে আসি। সো আজকে হচ্ছে আমি এটা দিয়েই খাবো। তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করার পর আমরা মূলত মধ্যরাতে একটু ক্ষুধা লাগে, তো সেখানে সাইফার পাপাকে আমি হচ্ছে মিল্ক দিলাম। উনি আবার এটার মধ্যে একটা কাঁচা ডিম ফেটে দিল। তো সবচাইতে অবাক হয়েছি আমাকে যখন বললো যে একটা ডিম নিয়ে আসো তো ফ্রিজ থেকে। আমি বললাম আপনি ডিম দিয়ে কী করবেন? বললো কি আচ্ছা ঠিক আছে তোমার আনতে হবে না। গিয়ে দেখি নিজেই এরকম একটা কাঁচা ডিম, আস্ত কাঁচা ডিম ভেঙে দিয়ে সেটাকে আবার ঘুটে দেখো একদম কুসুমটা গলে একদম অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। সো এইটা দেখে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম, মানে মুখের দিকে, এটা কেমনে খায় মানুষ? সে একদম গটগট গটগট করে পুরাটাই মানে খেয়ে ফেলছে। আমাকে বলতেছিল যে এরকম কাঁচা ডিমের সাথে এরকম মানে মিল্কটা উনি পুরাটা খেয়ে ফেলবে। মনে মনে বলি আল্লাহ বাঁচাইছে আমাকে, কারণ আমি হচ্ছে এখন এইটা জীবনেও খেতে পারতাম না। আর মনে মনে বলি ভাই তোমার এই কাঁচা ডিমের দুধ তুমিই খাও, আমি এটা খাইতে রাজি না, আমি হচ্ছে আমার বাগানের ড্রাগন ফল খাবো। আর সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে আমি যে জিমটাতে আসলে রেগুলার জিম করছি, সেখানের ট্রেনাররা হচ্ছে আমার জন্য রুটিন ফিক্সড করেছে, সেখানে আমাকে একটা ড্রাগনের হাফটা খেতে বলছে। আচ্ছা আপনারাই বলেন, যেখানে নিজের একদম ফরমালিন মুক্ত ড্রাগন আমি নিজ হাতে তুলে আনি, আমি হাফটা কেমনে খাবো আর বাকি হাফটা কিভাবে রেখে দিব? আপনারা একটু বলেন। এটা আসলে আমার জন্য খুবই নির্দয় একটা ব্যাপার। আমি আসলে ওই জিনিসটা একদমই মেনে নিতে পারি না। আমার নিজের গাছের ড্রাগন একদম ফরমালিন মুক্ত, তার উপর এত মিষ্টি, এটা আমি কিভাবে সহ্য করব যে হাফটা খাবো আর বাকি হাফটা বুঝে আমি রেখে দিব? তো যাই হোক, আমি এখানে 3-4টা ড্রাগন একসাথে কেটে নিচ্ছি, কারণ আমি এখন ফ্রুটস খাবো। আর যে কোনো ধরনের ফ্রুটস আমার খুবই পছন্দ, আর নিজের গাছের হলে তো কথাই নাই। তো তোমাদের সবার দাওয়াত থাকলো, সবাই আমাদের বাগানে আসবে, বাগানে এসে তারপর আমাদের ফল খেয়ে টেস্ট করে দেখে যাবে। আর এর সাথে অবশ্য আরেকটা ফল নিয়ে নিচ্ছি এখন, যদিও আমি শুধুমাত্র ড্রাগন খেয়েছি, সাথে কিন্তু আমি কাঁঠালটা নিয়ে নিব, যেহেতু গত দিন আমাদের নিজেদের গাছের কাঁঠাল আমি ভেঙেছিলাম। তো কিছুটা খাওয়া হয়েছিল, বাদবাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটু বের করে নিলাম, সাইফার পাপাকে একটু টেস্ট করতে দিব যে কেমন। আর আমি হচ্ছে ড্রাগনটা নিয়ে নিচ্ছি। সো এই ছিল আমাদের আজকের ব্লগ, কেমন লাগলো জানাতে ভুলবে না, অ্যান্ড স্পেশালি আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।